কন্নিচিবা জাপানি ভাষায় শেখার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মিন্নানো নিহঙ্গু বইয়ের লেসন 14 নিয়ে আলোচনা করব। আর আজ আমরা শিখতে যাচ্ছি জাপানি ভাষার অন্যতম একটা শক্তিশালী টুল তে ফর্ম, যা আপনাদের জাপানি ভাষায় কথা বলার দক্ষতাকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আমি তে ফর্মকে জাদুকরি বলি, কারণ এটা একবার ভালোভাবে শিখে ফেলতে পারলেই জাপানি ভাষায় বাক্য তৈরির জন্য যেন একটা নতুন দরজা খুলে যায়। কাউকে অনুরোধ করা, কোনো কাজ এখন চলছে এটা বোঝানো, অনুমতি চাওয়া, এরকম আরও অনেক কিছু করা যায় শুধু এই একটা ফর্ম ব্যবহার করে। তে ফর্ম শেখার আগে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো জাপানি ভার্বের 3টা গ্রুপকে চিনে নেওয়া, কারণ জাপানের সমস্ত ভার্বই কিন্তু এই 3টা গ্রুপের কোনো না কোনোটার মধ্যে পড়ে, আর প্রত্যেক গ্রুপের জন্য নিয়মগুলো একটুখানি আলাদা। ভার্ব গ্রুপ চেনার নিয়মগুলো কিন্তু খুবই সহজ। গ্রুপ 1 চেনার উপায় হল মাসি ঠিক আগের অক্ষরটার ভাওয়েল সাউন্ড হবে আই, যেমন নমি মাস। গ্রুপ 2 এর ক্ষেত্রে মাসের আগের ভাওয়েল সাউন্ডটা হবে ই, যেমন ধরুন থাবে মাস। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, যেমন মি মাস, এখানে আই সাউন্ড থাকলেও এটা কিন্তু গ্রুপ 2 এর ভার্ব। আর গ্রুপ 3 তো সবচেয়ে সহজ, এখানে মূলত দুটো ভার্ব আছে, শিমাস আর খিমাস। তার মানে আসল কথা হলো মাসের আগের সাউন্ডটাই গ্রুপ চেনার মূল চাবিকাঠি। আচ্ছা, ভার্ব গ্রুপ তো আমরা চিনে ফেললাম, তাহলে চলুন এবার আসল জিনিসে যাই। দেখি কিভাবে মাস ফর্ম থেকে ভার্বগুলোকে তাদের তে ফর্মে কনভার্ট করতে হয়। আমরা সবচেয়ে সহজ নিয়মটা দিয়েই শুরু করি, এতে আপনাদের কনফিডেন্সও বেড়ে যাবে। গ্রুপ 2 আর গ্রুপ 3 এর ভার্বের জন্যই নিয়মটা একদমই সহজ। শুধু মাস অংশটা বাদ দিয়ে সেখানে তে বসিয়ে দিলেই হবে, ব্যাস হয়ে গেল। উদাহরণ হিসাবে দেখুন, গ্রুপ 2 এর তাবে মাস হয়ে যাচ্ছে থাবে তে, আর গ্রুপ 3 এর শিমাস হচ্ছে শীতে, এবং খিমাস হয়ে যাচ্ছে খিতে। কি সহজ না? আচ্ছা, গ্রুপ 1 এর জন্য নিয়ম একটু বেশি, তবে একদমই ভয় পাবেন না। আমরা এগুলোকে কোনো বোরিং নিয়মের মতো করে শিখব না, বরং একটা মজার ছন্দের মতো করে শিখব, যেটা খুব সহজে মনে থাকবে। ছন্দটা হলো এরকম: মাসের আগের অক্ষরটা যদি ই, ছি বা রি হয়, তাহলে সেটা চেঞ্জ হয়ে হয়ে যাবে তে, যেমন খাইমাস হবে খাত্তে। যদি মি, বি বা নি থাকে তাহলে হবে দে, যেমন নমিমাস হবে নন্দে। কি থাকলে হবে ইতে, যেমন কাকিমাস থেকে হবে কাইতে। আর গি থাকলে হবে ইদে, যেমন ইসোগিমাস থেকে ইসোইদে। আর সবশেষে শি থাকলে হবে শীতে, যেমন ধরুন হানাসিমাস থেকে হানাশিতে। গ্রুপ 1 এর প্রায় সব ভার্বই কিন্তু এই ছন্দটা মেনে চলে, তবে একটা বড় ব্যতিক্রম আছে যেটা আপনাকে মনে রাখতেই হবে, আর সেটা হলো ইকিমাস, যার মানে যাওয়া। নিয়ম অনুযায়ী এর তে ফর্ম হওয়ার কথা ছিল ইতে, তাই না? কিন্তু এটা ব্যতিক্রম, আর এর সঠিক ফর্ম হলো ইত্তে। এটা কিন্তু একদম ভুল করা যাবে না। তে ফর্ম বানানো তো আমরা শিখে গেলাম, কিন্তু প্রশ্ন হলো, এটা শিখে লাভ কি হলো? এর আসল ব্যবহারটা কোথায়? চলুন এর প্রথম আর সবচেয়ে কমন ব্যবহারটা দেখি, আর সেটা হলো কাউকে কোনো কিছুর জন্য অনুরোধ করা। কাউকে যদি আপনি খুব পোলাইটলি কিছু করতে বলতে চান, তাহলে ফর্মুলাটা খুবই সহজ। ভার্বের তে ফর্ম আর তার সাথে যোগ করে দিন কুদাসাই। এই কুদাসাই মানে হলো প্লিজ বা দয়া করে। যেমন ধরুন আপনি কাউকে বলতে চান প্লিজ একটু অপেক্ষা করুন, তাহলে বলবেন চোত্তো মাত্তে কুদাসাই। এখানে মাত্তে এসেছে গ্রুপ 1 এর ভার্ব মাচিমাস থেকে। আবার যদি বলতে চান প্লিজ দেখুন, তাহলে বলবেন মিতে কুদাসাই, যেটা এসেছে গ্রুপ 2 এর ভার্ব মিমাস থেকে। তে ফর্মের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার হলো কোনো কাজ যেটা এখন চলছে বা কোনো ঘটনা যেটা এই মুহূর্তে ঘটছে সেটা বর্ণনা করা। ব্যাপারটা অনেকটা ইংরেজির মতো। আমরা যেমন কোনো কাজ চলছে বোঝাতে ভার্বের সাথে আইএনজি যোগ করি, জাপানি ভাষায় ঠিক একই কাজটা করা হয় ভার্বের তে ফর্মের সাথে ইমাস যোগ করে। উদাহরণ দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন মিলার সাহেব এখন ফুটবল খেলছেন, এই বাক্যটা জাপানিতে হবে মিরা সানওয়া ইমা সাক্কা ও শতে ইমাস। কিংবা ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি বলতে পারেন আমেগা ফুত্তে ইমাস, অর্থাৎ বৃষ্টি পড়ছে।
তে ফর্ম ছাড়াও লেসন 14-এ আরও কয়েকটা ছোট কিন্তু খুব কাজের নিয়ম আছে। চলুন ওগুলো এক ঝলকে দেখে নিই, তাহলে আমাদের আজকের আলোচনাটা সম্পূর্ণ হবে। আপনি যখন কাউকে কোনো সাহায্য অফার করতে চাইবেন তখন এই প্যাটার্নটা ব্যবহার করতে পারেন। ভার্বের মাস অংশটা বাদ দিয়ে যে মূল অংশটা থাকে তার সাথে মাশোকা যোগ করতে হয়। এর মানেটা দাঁড়ায়, আমি কি এটা করে দেব? ধরুন আপনার বন্ধুর ছাতা নেই আর বাইরে বৃষ্টি হচ্ছে। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, 傘を貸しましょうか。 অর্থাৎ আমি কি ছাতাটা ধার দেব? উত্তরে সে হয়তো বলতে পারে, すみません、お願いします。 যার মানে ধন্যবাদ, দিন প্লিজ। এই লেসনে আমরা গা পার্টিকেলের দুটো আলাদা ব্যবহারও শিখব। প্রথমটা হলো কিন্তু বা বাট অর্থে। দুটো বিপরীত কথাকে জোড়া লাগাতে এটা ব্যবহার হয়। যেমন শিত্রে দেস্কা ও নামায়ওয়া, মানে এক্সকিউজ মি, কিন্তু আপনার নামটা কি? আর দ্বিতীয় ব্যবহারটা হলো প্রাকৃতিক কোনো ঘটনার সাবজেক্ট বোঝাতে, যেমন বৃষ্টি পড়া। তাই আমরা বলি আমেগা ফুত্তেইমাস। তো এই ছিল লেসন 14-এর মূল বিষয়গুলো। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ করে আপনাদের সামনে তুলে ধরতে। এখন কিন্তু প্র্যাকটিস করার পালা আপনাদের। তাহলে এই যে নতুন তে ফর্ম শিখলেন, এটা ব্যবহার করে কমেন্ট সেকশনে একটা বাক্য লেখার চেষ্টা করুন। সেটা কোনো অনুরোধ হতে পারে বা আপনি এই মুহূর্তে কি করছেন সেটাও হতে পারে। মনে রাখবেন, প্র্যাকটিসের মাধ্যমেই জাপানি ভাষায় আরও দক্ষ হয়ে ওঠা সম্ভব। আজকের মতো এখানেই শেষ করছি। পরের লেসনে আবার দেখা হবে। সায়োনারা।